ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। তোমরা যারা আগামী 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের বাংলা পাঠ্যসূচিতে 5টি কবিতা রয়েছে। সেই 5টি কবিতার মধ্যে দ্বিতীয়তম কবিতাটি হলো শিকার, আর তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শিকার কবিতাটি। শিকার লিখেছে জীবনানন্দ দাশ। আজকের আলোচনা আমাদের এই জীবনানন্দ দাশের রচিত শিকার কবিতাটি নিয়ে। শিকার একটি ব্যঞ্জনাধর্মী কবিতা, যেখানে এক শিকারের মাধ্যমে মানুষের প্রকৃতহীনতা ও মনুষ্যত্বহীনতা ভাবটি কিন্তু মূলত ফুটিয়ে তুলেছেন জীবনানন্দ দাশ। এখানে আমি লাইনগুলো পড়বো এবং তার সঙ্গে উপযুক্ত চিত্র দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পেতে। আমি শুরু করার আগে একটু বলি, আমরা কবিতাটিতে দেখব দুটি ভোর রয়েছে। প্রথম ভোরে আমরা দেখব বাংলার প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা তুলে ধরেছে, এবং দ্বিতীয় ভোরে দেখব একটি হরিণ কি করে শিকার হবে, সেই শিকারের কথাই মূলত তুলে ধরেছে। আমরা শুরু করছি প্রথম ভোর দিয়ে। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এবার একটি ভোর, সেই ভোরকে কি বলেছে? সেই ভোরের যে আকাশ, সেই আকাশের রংটাকে বলেছে ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ঘাস ফড়িং ছবিটি তোমরা দেখো যে এই রকম ভোরের প্রকৃতি বা ভোরের যে রংটি ঠিক এই ঘাস ফড়িংয়ের মতো তুলনা করেছে। তোমাদের একটি প্রশ্ন হবে যে ভোরের রং কেমন ছিল, তখন তোমরা বলবে ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তোমরা সকলেই পেয়ারা গাছ চেনো, নোনা গাছ চেনো। এটি নোনা গাছ। দেখো নোনা গাছের পাতাগুলো সবুজ, পেয়ারার পাতাও সবুজ। সেই সবুজ পাতাকে কার সঙ্গে তুলনা করেছে? বলেছে চারিদিকে যে সমস্ত পেয়ারা গাছ রয়েছে এবং নোনা গাছ রয়েছে, সেই সমস্ত গাছগুলোই কার মতো সবুজ? টিয়া পাখির যে পালক হয়, টিয়া পাখির যে পালক, সেই পালকের মতো কিন্তু এই প্রকৃতি সবুজ। অর্থাৎ বোঝাতে চেয়েছে একটি অরণ্য ঘেরা, একটি গাছ ঘেরা পরিবেশের কথাই কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছে। একটি তারা এখনো আকাশে রয়েছে, বলেছে একটি তারা এখনো কিন্তু আকাশে রয়েছে। ভোর হয়েছে তবুও কিন্তু একটি তারা আকাশে রয়েছে। আমাদের এখানে বুঝতে হবে, আমরা সন্ধ্যার সময় দেখতে পাই একটি তারা, যেটাকে আমরা সন্ধ্যা তারা বলি। ঠিক সেই তারাটিকে কিন্তু আবার ভোরবেলা দেখতে পাই, সেটিকে আমরা বলতে পারি শুকতারা। সেই শুকতারার কথাটিই কিন্তু মূলত এখানে, সেই ভোরের যে শুকতারাটি রয়েছে, সেই শুকতারাটির কথাই কিন্তু মূলত এখানে বলা হয়েছে। অর্থাৎ ভোর হয়েছে, এখনো কিন্তু সকাল হয়নি, সেই সকালের অপেক্ষায় রয়েছে। সেই তারাটির কথা বললাম, সেই তারাটিকে কিন্তু বেশ সুন্দরভাবে কবি এখানে কিছু তারাটিকে উপমা দিয়ে বুঝিয়েছে। সেই উপমাটি এমন যে বলেছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। পাড়াগার বাসর ঘরে গোধূলি অর্থাৎ পশ্চিম দিগন্তে যখন সূর্য অস্ত যায়, অস্ত যাওয়ার পরবর্তী সময়কে বলা হয় গোধূলি সময়। গোধূলি মদি বলতে গোধূলি মত্ততা। এখানে পাড়াগার বাসর ঘরে আমরা দেখব যে ধরে নিতে পারি পাড়াগাঁয়ের কোনো একটি মেয়ের গোধূলি বেলায় বা গোধূলির পরে বিয়ে হয়েছে। সে তার বাসর ঘরে, বিয়ের পরে বাসর ঘরে যেভাবে বসে থাকবে একটু লজ্জিত ভাব নিয়ে, এইখানে কিন্তু আকাশের তারাটিও সেই রকম একটু লজ্জিত ভাব নিয়ে অবস্থান করে রয়েছে। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। এবার কবি একটু তার রোমান্টিক কল্পনায় বলেছে যে মিশর, কবি একটু কল্পনা করেছে যে মিশরে গিয়েছিল কবি এক সময়, সেইখানে তার এক মানুষী বলতে একটি মেয়ে, আমরা এইখানে ধরে নিতে পারি কবির এক প্রেয়সী। সেই প্রেয়সীর সঙ্গে কবি এক সময় মদ্যপানে ব্যস্ত ছিল। সেই সময় দেখব আমরা কবির মানসী তার যে বুকের মুক্তোর মালা, সেই মুক্তোর একটি মালা থেকে একটি মুক্তো খুলে তাদের নীল মদের গ্লাসে রেখেছিল। নীল মদের গ্লাসে রেখেছিল। আমরা জানি মুক্তো খুব উজ্জ্বল হয়, কিন্তু নীল মদের গ্লাসে রাখলে সেটি তার উজ্জ্বলতা হারিয়ে একটু মলিন হয়ে পড়বে। এখানেও আমরা দেখব যে তারাটিও কিন্তু মলিন হয়ে পড়েছে, আর সেই তারার মলিনতা বোঝাতেই কিন্তু কবি এইখানে এই উপমা দুটি ব্যবহার করেছে। হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। বলেছে হাজার হাজার বছর আগে যে তারাগুলো আকাশে জ্বলতো, সেই শুক তারা, সন্ধ্যা তারা, সেই তারাগুলো কিন্তু এখনো একইভাবে আকাশে বিরাজমান। হিমের রাতে শরীর ওম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হ্যাঁ, হিম শব্দের অর্থ হলো শীত। এই শীতের রাতে শরীরকে ওম রাখার জন্য, ওম শব্দের অর্থ হলো গরম,
শরীরকে গরম রাখার জন্য দেশওয়ালিরা, এবার তোমাদের জানতে হবে দেশওয়ালি, দেশওয়ালি বলতে কাদেরকে বোঝানো হয়। হ্যাঁ, দেশওয়ালি মূলত আমরা এটাকে ধরে নিতে পারি এক আদিবাসী সম্প্রদায়, যেমন সাঁওতাল, মুন্ডা, ওরাও এগুলো একটা আদিবাসী সম্প্রদায়, ঠিক তেমনভাবেই দেশওয়ালি হলো একটা আদিবাসী সম্প্রদায়। আর এদের একটা বিশেষত্ব হলো এরা মূলত যাযাবর শ্রেণীর, কোনো এক জায়গাতে স্থায়িত্বভাবে থাকে না। তবে আমরা ধরেই নিতে পারি পশ্চিমবঙ্গ আর বিহারের যে মধ্যবর্তী বনভূমি সেইখানে কিন্তু মূলত এরা বসবাস করে। তাই দেশওয়ালিরা কি করেছে, শীতের তোমাদের প্রশ্ন হবে যে শিকার কবিতাটিতে কোন ঋতুর বর্ণনা রয়েছে, সরাসরি এখানে উল্লেখ নেই, তোমাদের বুঝে নিতে হবে যে বলেছে হিমের রাতে শরীর ওম রাখার জন্য। হিমের বলতে শীতের রাত, তাই আমরা বুঝেই নিতে পারি এটা শীত ঋতুর কথা বলা হয়েছে। তাই শীতের রাতে শরীরটাকে গরম রাখার জন্য দেশওয়ালিরা, দেশওয়ালি কাদেরকে বলা হয়েছে তোমরা ঠিক বুঝতে পেরেছো, দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। মোরগ ফুলের মতো লাল আগুন, খুব খুব সুন্দরভাবে বলেছে, আগুনের বর্ণনা দিয়েছে। আগুনটি কেমন, আগুনটি হলো মোরগ ফুলের মতো লাল, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মোরগ ফুল, ঠিক এইরকম আগুনের বর্ণ ছিল। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের, বলেছে সেই আগুনগুলো সেই রাতে জ্বালিয়েছিল, রাত শেষ হয়ে ভোর হতে শুরু করেছে, সেই আগুনগুলো কিন্তু এখনো জ্বলছে। তারা আগুন জ্বালিয়েছিল সেই অসত্য পাতা দুমড়ে, সেই দুমড়ে মুচড়ে সেই আগুন কিন্তু এখনো জ্বলছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর নেই। এবার আমরা যতই আগুন জ্বালি না কেন, সূর্যের আলো পড়লে সেই আগুনের যে প্রকৃত রং, সেই রংটা কিন্তু আর সেই রকম থাকবে না। আর কুমকুমটা হলো, আমরা ধরে নিতে পারি কুমকুমটা সিঁদুর, সিঁদুর যে টকটকে লাল হয়, সেই টকটকে লাল কিন্তু লাল বর্ণের কিন্তু আর নেই আগুনটি। আগুনটি কেমন হয়েছে, বলেছে হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এবার আগুনটা কেমন হয়েছে, আগুনটাকে বলেছে রোগা শালিকের মতো, এবং শালিকের গায়ের বর্ণ যে বিবর্ণ ফ্যাকাশে হয়, সেই রঙের যেন আগুনটির রং হয়ে গিয়েছে, শালিকের রঙের মতো আগুনটির রঙও যেন হয়ে গিয়েছে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এবার আমরা এত সময় ভোরের বর্ণনা করলাম, ভোর পেরিয়ে পুরো সকাল হয়েছে, সকাল হওয়ার পর শীতের সকাল, চারিদিকে শিশিরের ঘেরা পরিবেশ, শিশিরে টলমল করছে বন এবং আকাশটা সবুজ হয়ে আছে, চারিদিকে সবুজময় পরিবেশ। আমরা দেখলাম পেয়ারা ও নোনার গাছ দ্বারা সবুজ হয়ে রয়েছে, এবং সেই সবুজের ওপর যখন শিশির পড়েছে সেটা যেন আরো ঝিলমিল করছে, ঠিক যেমনটি ভাবে ময়ূরের ঝিলমিল করে, সবুজের ওপর একটু ঝিকিমিকি আভা থাকে, সেই রকম যেন একটা আভা এইখানে বর্ণিত করেছে কবি। খুব সুন্দরভাবে কবি এইখানে প্রথম ভোরের বর্ণনা করেছে, খুব সুন্দরভাবে একটি বাংলার প্রকৃতির কথা তুলে ধরেছে। আমাদের সেই এই প্রকৃতির কথা পড়তে গিয়ে মনে পড়ছে জীবনানন্দ দাশের একটি কবিতা ছিল যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে চাই না, সেই বাংলার রূপ সৌন্দর্যের কথাই কিন্তু কবি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে। এই হলো প্রথম ভোর। এবার আমরা দেখব দ্বিতীয় ভোর। প্রথম ভোরে যে বাংলার প্রকৃতি শান্ত মনোরম পরিবেশ তুলে ধরেছে, আমরা দ্বিতীয় ভোরে দেখব তার ঠিক উল্টো পরিস্থিতি, তার ঠিক বিপরীত পরিস্থিতি। এই ভোরে হিংস্রময় পরিবেশ, সাম্রাজ্যবাদীদের দাঙ্গা হাঙ্গা, এই সমস্ত কথাগুলোই কিন্তু কবি মূলত এখানে তুলে ধরেছে। ভোর আবার শুরু হলো। ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারের সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তারপর দ্বিতীয় ভোরে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাদামি হরিণ, বাদামি বর্ণের হরিণ, সেই হরিণটি সারা রাত হরিণটিকে চিতাবাঘিনী বলতে মেয়ে বাঘ, সেই মেয়ে বাঘ হরিণটিকে তাড়া করেছিল, এবং সেই হরিণটি নিজেকে বাঁচানোর জন্য কি করেছে, সেই কবি রাতের বর্ণনা দিয়েছে, রাতটি ছিল নক্ষত্রহীন, অর্থাৎ কোনো আলো ছিল না, এবং হরিণ তার নিজের প্রাণ বাঁচানোর জন্য কি করেছে, মেহগনির মতো অন্ধকার, মেহগনি গাছ অর্থাৎ আমরা অনেকে লম্বু গাছ বলে থাকি, সেই গাছ যখন ঘন ঘন থাকবে এক জায়গাতে, সেটা ভীষণ অন্ধকারময় পরিবেশ সৃষ্টি করবে। ঠিক তেমন হরিণ কিন্তু কোনো মেহগনির গাছে ছিল না, হরিণ ছিল কোথা থেকে, বলেছে একবার সুন্দরীর বনে গিয়েছে, সেইখান থেকে প্রাণ বাঁচানোর জন্য হরিণ আবার অর্জুনের বনে গিয়েছে। এইভাবে হরিণ কিন্তু ভোরের অপেক্ষা করছিল। হরিণ জানতো যে ভোর হলেই তার প্রাণটা হয়তো বেঁচে যাবে, তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য মেহগনির মতো ঘন অন্ধকারাচ্ছন্ন বন, একবার সুন্দরীর বনে যাচ্ছে, সেইখান থেকে আবার অর্জুনের বনে ঘুরে ঘুরে যাচ্ছে। এসেছে সে ভোরের আলোয় নেমে, তারপরে ভোর হয়েছে, সে ভোরের আভাময় একটা সুন্দর পরিবেশে নেমে এসেছে। কচি বাতাবি নেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে,
আমরা বাতাবি লেবু সকলেই চিনি, সেই বাতাবি লেবুর যে পাতাগুলো হয় খুব সুন্দর কচি কচি যে পাতাগুলো হয় সেগুলো ভীষণ সবুজ হয়। সে এখানে বলেছে বাতাবি লেবু না, বাতাবি লেবুর মতো যে সবুজ বর্ণের ঘাস, সেই সুগন্ধি ঘাস কিন্তু সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এরপর কি করেছে, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো ঘুমহীন ক্লান্ত বিহব্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। তোমাদের অনেকের বইয়ে দেখবে এটা আবেগ আছে, কোনোভাবে আবেগ হবে না, এটা কিন্তু অবশ্যই আবেশ হবে। বলেছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো ঘুমহীন। আমরা দেখলাম যে হরিণটি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে ছুটে বেরিয়েছে, তাই সে সারা রাত ক্লান্ত ছিল। তার সেই ক্লান্তটাকে দূর করার জন্য নদীর শীতল জলে নামলো। এইখানে শীতল বলতে আমরা জানি নদীর জল শীতকালে কিন্তু তীক্ষ্ণ শীতল হয়। সেই তীক্ষ্ণ শীতল জলে হরিণ নামলো এবং তার শরীরটাকে একটা উত্তেজনা দেওয়ার জন্য, তার শরীর থেকে ক্লান্ত দূর করার জন্য, তার শরীরকে একটা আবেশ দেওয়ার জন্য কিন্তু সে সেই নদীর স্রোতে নামলো। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্যে। আচ্ছা, এই লাইন দুটো বলার আগে আমি একটু বলতে চাই, আমাদের রাতের বেলা কারেন্ট চলে গেলে অন্ধকার যখন হয় তখন কিন্তু আমরা বিষণ্ণ হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি। কিন্তু যখন কারেন্ট চলে আসে আমরা কিন্তু বেশ আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে পড়ি। ঠিক এইখানে আমরা দেখব যে হরিণটি অন্ধকার পরিবেশ দূর করে অন্ধকারের জরায়ু ছিঁড়ে, জরায়ু বলতে অন্ধকারের গর্ভ থেকে বেরিয়ে এসে রৌদ্রের মতো একটা শান্ত পরিবেশে এসেছে। এবং কেন এসেছে, সেইখানে সে একটা উল্লাস, একটা আনন্দ পাওয়ার জন্য রৌদ্র ঝলমলে একটা পরিবেশে বেরিয়ে এসেছে। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। তারপর বলেছে এই নীল আকাশের নিচে সোনার বর্ষার মতো। বর্ষা কি, বর্ষা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে বর্ষার ছবিটি দেখতে পাচ্ছ, এটি হলো বর্ষা। এই বর্ষাতে যখন রৌদ্রের আলো পড়বে বর্ষাটা কিন্তু জল জল উজ্জ্বল উজ্জ্বল একটা আভা সৃষ্টি করবে। ঠিক তেমন ভাবেই হরিণটি কি করলো, হরিণটিও তার থেকে যেন একটা উজ্জ্বল আভা বেরোয়, তাই সে জলে নেমেছে। আরও কারণ আছে, সে নেমেছে মূলত সে ছেলে হরিণ মেয়ে হরিণদের তার দিকে তাক লাগিয়ে দেওয়ার জন্য, মেয়ে হরিণদের চমক লাগিয়ে দেওয়ার জন্য। সে সাহসের সাথে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে, হরিণী বলতে মেয়ে হরিণ, এই হরিণীর সমস্ত হরিণীদের সে চমক লাগিয়ে দিতে চেয়েছে। এইটুকুটা হলো মূলত আমাদের প্রকৃতির বর্ণনা। আমরা দেখতে পেলাম প্রথমে অরণ্য ঘেরা পরিবেশ, সেই অরণ্যের মধ্যে যে বন্য প্রাণী থাকে সেই বন্য প্রাণীর কথা তুলে ধরেছে। কিন্তু আমরা এইবার দেখতে পাবো মানুষ কতটা মনুষ্যত্বহীন হলে এই প্রকৃতিকে ধ্বংস করবে এবং এই প্রকৃতির মধ্যে বা অরণ্যের মধ্যে যে সমস্ত অরণ্য প্রাণীরা বন্য প্রাণীরা রয়েছে তাদেরকে নষ্ট করবে, ধ্বংস করবে, নিজেদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে ব্যবহার করবে। তারপর বলেছে একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে হরিণটি কিন্তু সেই নদীর জলে নিজেকে আবেশ দেওয়ার জন্য, নিজেকে বেশ সৌন্দর্যে পরিপূর্ণ করে তোলার জন্য কিন্তু নদীর জলে গা ভাসিয়ে দিয়েছিল। ঠিক সেই নদীর জলে যখন হরিণটি স্নান করছিল সেই সময় একটা অদ্ভুত শব্দ শোনা গেল। তারপরে কি হলো, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, অর্থাৎ নদীর জল লাল হয়ে উঠলো। কেমন করে লাল হলো, মচকা ফুলের পাপড়ির মতো। মচকা হলো এক ধরনের লাল জাতীয় ফুল, সেই ফুলটা লাল হয়, তাই বলেছে সেই ফুলের মতো, ফুলের পাপড়ির মতো নদীর জলটা লাল হয়ে গেল। আগুন জ্বললো আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, আগুন জ্বললো আবার। তোমরা দেখো প্রথমে যখন প্রথম প্যারাটা পড়ালাম সেইখানে একবার আগুন জ্বালিয়েছিল, কারা আগুন জ্বালিয়েছিল, আগুন জ্বালিয়েছিল দেশওয়ালিরা। আর এইখানে বলেছে আবার আগুন জ্বললো। ভীষণ ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নের জন্য বলবে আগুন জ্বললো আবার, কেন আগুন জ্বলেছিল, আগুন জ্বলেছিল মূলত ওই যে হরিণটিকে তারা শিকার করলো, সেই হরিণটিকে লাল মাংস তৈরি করার জন্যই কিন্তু আগুন জ্বললো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া। বলেছে নক্ষত্রের নিচে বসেছিল, নক্ষত্রের নিচে বসেছিল বিছানায় এবং পুরনো পুরনো দিনের গল্প করেছিল যে সমস্ত লোকেরা বসেছিল, এবং তারা গল্প করতে করতে সিগারেট ধূম্রপান করছিল, সেই ধূম্রপানের ধোঁয়া। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। তারপর বলেছে টেরিকাটা অর্থাৎ যে সমস্ত মানুষেরা বসেছিল তাদের মাথার চুলগুলো বাঁকা সিথি, চুলের মধ্যে বাঁকা সিথি ছিল, সেই বাঁকা সিথির মানুষের মাথা। এলোমেলো কয়েকটা বন্দুক, বলেছে সেখানে কয়েকটা এলোমেলো বন্দুক পড়েছিল। হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। আর আমরা দেখব শেষ পর্যন্ত বন্দুক পড়ে রয়েছে পাশে, আর নিস্পন্দ নিরপরাধ ঘুমের মধ্যে চলে গিয়েছে কে, সেই নিরপরাধ হরিণটি চির নিদ্রায় চলে গিয়েছে। এইখানে তোমরা ভাবতে পারো যে শিকার, আমরা মূলত হরিণকে শিকার করা হয়েছে, তাহলে প্রথম লাইনগুলো দেওয়ার কিন্তু কোনো মানেই হয় না। অবশ্যই মানে হয়। এখানে কবি, আমি ফার্স্টেই বলেছি ব্যঞ্জনাধর্মী একটি কবিতা, এখানে আমরা দেখব কবি দুভাবে দুটো বিষয় আমাদের দিকে ইঙ্গিত করেছে। প্রথম,
যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশকে শিকার করে নিচ্ছে মানুষ মানুষের স্বার্থের কারণে। আবার দেখলাম সেই অরণ্যের মধ্যে যে সমস্ত বন্য প্রাণীরা রয়েছে, সেই বন্য প্রাণীদেরও কিন্তু শিকার করে নিচ্ছে মানুষ তাদের স্বার্থে। এইটুকুই কবিতা, কেমন লাগলো জানিও। আর তোমরা 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের এখান থেকে 5-এর প্রশ্ন আসবেই আসবে, তাই খুব যত্ন সহকারে পড়ো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।